সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি যাকে নিয়ে তাকে সঠিকভাবে বিশ্লেষণ করার মতো উপযুক্ত বিশেষণ আমার জানা নেই। তার বর্ণিল জীবন কল্পনাকেও হার মানানোর মতো। তিনি হলেন কলম্বিয়ান তথা তৎকালীন সমগ্র দুনিয়ার ড্রাগ সাম্রাজ্যের একক অধিপতি, ড্রাগ লর্ড হিসেবে সুপরিচিত পাবলো এসকোবার। সম্পূর্ণ নাম পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়া। জন্ম 1 ডিসেম্বর 1949 এবং মৃত্যু 2 ডিসেম্বর 1993। পাবলো এসকোবার একজন কলম্বিয়ান ড্রাগ লর্ড, সেই সাথে মাদক সন্ত্রাসী এবং একজন রাজনীতিবিদ ছিলেন। রবিন হুড হিসেবে খ্যাত দানবীরও ছিলেন তিনি। কার্টেল কোকেনের রাজা হিসেবে আখ্যায়িত এসকোবার ছিলেন ইতিহাসের অন্যতম ধনী অপরাধী। তার মৃত্যুর সময় পর্যন্ত তার আনুমানিক নেট সম্পদ 30 বিলিয়ন মার্কিন ডলার, যা 2022 সালের হিসাবে 70 বিলিয়নের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়। সে তার সময়ের ড্রাগ কার্টেল বা কোকেন সাম্রাজ্যের একচেটিয়া অধিকারী ছিল। 80 এবং 90-এর দশকের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেনের বাণিজ্য শুরু হয়। মেকিয়াস অ্যামেন্ডা 21 সেপ্টেম্বর 2015 সালে পাবলো এসকোবার সম্পর্কে 10টি তথ্য প্রকাশ করে। এই তথ্যগুলো তার বিশাল সম্পদের পরিমাণ প্রকাশ করে। তথ্যসূত্র businessinsider.com। 18 অক্টোবর 2023 তারিখ মূল থেকে আর্কাইভ করা। কোকেনের রাজা ছিলেন একজন দরিদ্র কলম্বিয়ান কৃষকের ছেলে, কিন্তু যখন তার বয়স 35 তখন তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি। পাবলো এসকোবার নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও পাবলো এসকোবার মেডিলিন কার্টেলের নেতা হয়ে ওঠেন। তিনি বিশ্বব্যাপী সম্পূর্ণ কোকেন বাজারের 80% একাই দখল করে নেন। এল প্যাট্রন প্রতি সপ্তাহে আনুমানিক 420 মিলিয়ন ডলার উপার্জন করতে সক্ষম এক বিশাল রাজত্ব এনে দিয়েছিল তাকে, যা তাকে সর্বকালের সবচেয়ে ধনী মাদক লর্ডদের একজন করে তুলেছে। মাদকের অর্থের প্রকৃতির কারণে এসকোবারের সম্পদ যাচাই করা অসম্ভব। অনুমান করা হয় 30 বিলিয়ন বা তার চেয়ে অনেক বেশি সম্পদের মালিক তিনি ছিলেন, যা এখনকার সময়ে 70 বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করা হয়। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে এসকোবার কার্টেল বা কোকেনের তার বিশাল সাম্রাজ্য হতে প্রতি সপ্তাহে গড়ে আনুমানিক 420 মিলিয়ন ডলার আয় করত, যা বছরে প্রায় 22 বিলিয়ন ডলার। সূত্র দ্য ডেইলি বিস্ট। এসকোবার 1987 থেকে 1993 সাল পর্যন্ত টানা 7 বছরের জন্য ফোর্বসের আন্তর্জাতিক বিলিয়নিয়ারদের তালিকাতে নিজের স্থান তৈরি করেছিলেন। 1989 সালে তিনি বিশ্বের 7ম ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত হন। সোর্স ফোর্বস ম্যাগাজিন। ফ্যাক্ট 3। 1980-এর দশকের শেষের দিকে তিনি বিশ্বের 80% কোকেন একাই সরবরাহ করতেন। উৎস আধুনিক ল্যাটিন আমেরিকার ইতিহাস 1800 থেকে বর্তমান। ফ্যাক্ট 4। তিনি প্রতিদিন প্রায় 15 টন কোকেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করতেন। সাংবাদিক ইউন গ্রিলোর মতে, মেডিলিন কার্টেল তার বেশিরভাগ কোকেন সরাসরি ফ্লোরিডা উপকূলে পাচার করতেন। এটি কলম্বিয়ার উত্তর উপকূল থেকে 900 মাইল পর্যন্ত বিস্তৃত চোরাচালানের পথ ছিল, এবং এটি কেবল প্রশস্তভাবে খোলা ছিল। কলম্বিয়ানরা এবং এসকোবারের আমেরিকান জায়ান্টরা সমুদ্রপথে প্রচুর পরিমাণ কোকেন পাচার করত। সরাসরি ফ্লোরিডার মূল ভূখণ্ডে বিমানের সাহায্যেও কোকেন পৌঁছাত এবং পরে এটিতে তার কর্মীরা গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে দিত, গ্রিলো লিখেছেন। আমেরিকানরা যারা কোকেন পান তাদের মধ্যে 5টির মধ্যে 4টি ছিল এল প্যাট্রন দ্বারা সরবরাহকৃত স্লটিং লাইন। সূত্র জিকিউ। ফ্যাক্ট 6। কোকেনের রাজা প্রতি মাসে লাভের মধ্যে 2.1 বিলিয়ন লোকসানের কারণ ছিল বিভিন্নভাবে অর্থের নষ্ট হয়ে যাওয়া, কিন্তু এটি সত্যি গুরুত্বপূর্ণ ছিল না। এসকোবারের বিপুল সম্পদ সমস্যাযুক্ত হয়ে পড়ে যখন তিনি দ্রুত তার নগদ অর্থ পাচার করতে পারেননি। তিনি কলম্বিয়ার কৃষিক্ষেত্রে জরাজীর্ণ গুদামগুলিতে এবং কার্টেলের সদস্যদের বাড়ির দেয়ালে নগদ অর্থ জমা করার অবলম্বন করেছিলেন। কার্টেলের প্রধান হিসাবরক্ষক এবং কিংপিনের ভাই রবার্তো এসকোবারের মতে, তার বই দ্য অ্যাকাউন্ট্যান্টস স্টোরি ইনসাইড দ্য ডায়োল্যান্ড এ মেডিলিন কার্টেলের বিশ্ব। সূত্র কিলিং পাবলো এল নার্কো ইনসাইড মেক্সিকাস ক্রিমিনাল ইমার্জেন্সি। পাবলো এত বেশি উপার্জন করছিল যে প্রতি বছর আমরা 10% অর্থ বরাদ্দ করে রাখতাম, কারণ এসব ইঁদুরেরা
বিভিন্ন স্টোরেজে খাবে এবং এটি জলে নষ্ট হবে বা হারিয়ে যাবে, এসকোবার লিখেছেন। এটি প্রায় 2.1 বিলিয়ন হবে। তিনি কত টাকা উপার্জন করতেন বলে জানা যায়নি। এসকোবারের কাছে সে যা করতে চাইত তার চেয়ে বেশি অর্থ ছিল, তাই ইঁদুর এবং সাচের কাছে এলোমেলোভাবে অর্থ হারানো গেলেও কোনো সমস্যা ছিল না। উৎস: দ্য অ্যাকাউন্টেন্টের গল্প, মেডেলিন কার্টেলের হিংস্র জগতের ভিতরে। ফ্যাক্ট 7। এবং তিনি প্রতি মাসে রাবার ব্যান্ডের জন্য $2,500 যা প্রায় 3 লক্ষ টাকার সমান খরচ করেন। বিপুল পরিমাণ অর্থ লুকিয়ে রাখা বা ধ্বংস করা একটি সমস্যা ছিল। বাইরে আরেকটি আরও প্রাথমিক সমস্যার মুখোমুখি হয়েছিল সুন্দরভাবে নোটগুলো সংগঠিত করা। রবার্তো এসকোবারের মতে, মেডেলিন কার্টেলে প্রতি মাসে আনুমানিক $2,500, তার মানে আজকের ডলারের প্রাইস অনুযায়ী 3 লক্ষ টাকা, সেটাও তখনকার দিনে খরচ করত রাবার ব্যান্ডের জন্য, যা বিপুল স্তূপ আকারে রাখার জন্য প্রয়োজন। উৎস: দ্য অ্যাকাউন্টেন্টের গল্প, মেডেলিন কার্টেলের হিংস্র জগতের ভিতরে। ফ্যাক্ট 8। একবার তিনি $2 মিলিয়ন আগুন দিয়ে পুড়িয়েছিলেন কারণ তার মেয়ের ঠান্ডা লাগছিল। ডন জুয়ান ম্যাগাজিনের সাথে 2009 সালে সাক্ষাৎকারে এসকোবারের ছেলে জুয়ান পাবলো বলেন, যিনি তার নাম পরিবর্তন করে সেবাস্তিয়ান মারকুইন রেখেছেন, কুকেনের রাজার সাথে পালাবার সময় জীবন কেমন ছিল তা বর্ণনা করেছেন তিনি। মারকুইনের মতে পরিবারটি সেখানে বসবাস করছিল মেডেলিন পর্বতমালায় একটি গোপন আস্তানা। যখন এসকোবারের কন্যা ম্যানুয়েলা হাইপোথার্মিক হয়ে পড়ে, এসকোবার তাকে উষ্ণ রাখতে $2 মিলিয়ন বান্ডেল আগুন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এসকোবার তাকে উষ্ণ রাখতে $2 মিলিয়ন নোটে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দরিদ্রদের কাছে নগদ অর্থ হস্তান্তর, গৃহহীনদের জন্য আবাসন নির্মাণ, 70টি কমিউনিটি ফুটবল ক্ষেত্র নির্মাণ এবং একটি চিড়িয়াখানা নির্মাণের পর তাকে রবিনহুড ডাকনাম দেওয়া হয়েছিল। সূত্র: ফোর্বস, এ হিস্টরি অফ মডার্ন ল্যাটিন আমেরিকানস, 1800 টু দ্য প্রেজেন্ট। ফ্যাক্ট 10। তিনি কলম্বিয়ার সাথে বন্দী হওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত করেন। এতে তিনি একটি বিলাসবহুল কারাগার করবেন, যার নাম দেন তিনি লা ক্যাথেড্রাল। 1991 সালে এসকোবার তার স্বপরিকল্পিত কারাগারে বন্দী ছিলেন এবং তার নাম তিনি লা ক্যাথেড্রাল নামে ডাকতেন। কলম্বিয়ান সরকারের সাথে তার চুক্তির শর্তে এসকোবারকে তার সাথে কারাগারে কারা কারা থাকবে এবং কারাগারে কে কে কাজ করবে তা নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি তার কার্টেল ব্যবসা চালিয়ে যেতে এবং দর্শকদের গ্রহণ করতে পারতেন এখান থেকেই। লা ক্যাথেড্রালে একটি ফুটবল মাঠ, বারবিকিউ পিট এবং পেট্রিউস দিয়ে সজ্জিত ছিল এবং তার পরিবারের জন্য আলাদা একটা কম্পাউন্ড ছিল। এছাড়াও কলম্বিয়ান কর্তৃপক্ষকে তার কারাগারের 3 মাইলের মধ্যে আসার অনুমতি ছিল না। Thanks for watching us. Crazy Mix Music. Watch, like and subscribe for stay with us.